বলো কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটা মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো এখন যা কিছু প্রশ্ন উত্তর নেওয়া হচ্ছে সবই কিন্তু পরীক্ষার বেস করে নেওয়া হচ্ছে, তার মানে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন এগুলো সবই, ঠিক আছে? তাই সবগুলোই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, তাহলে আমি কিন্তু আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এরকম। ওকে, তো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ মৌলের নাম কি? তো এটা আমরা সবাই জানি, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লোরিন, তাই না? আর একে কি বলা হয়? একে বলা হয় সুপার হ্যালোজেন। সুপার হ্যালোজেন, ওকে, সুপার হ্যালোজেন। কোথায় থাকে? 17 নম্বর শ্রেণীতে এর অবস্থান। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য। দেখো, নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান লেখো। নাইট্রোজেন অবস্থান করে দ্বিতীয় পর্যায়ের পঞ্চম শ্রেণীতে। দ্বিতীয় পর্যায়ের পঞ্চম শ্রেণীতে, তাহলে দীর্ঘ পর্যায়ে 15 নম্বর শ্রেণীতে কিন্তু এর অবস্থান। ওকে, এইটা মেন্ডেলিভ অনুযায়ী দিয়েছে, ঠিক আছে? আর এইটা দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা কথা বলো তো, এই যে 15 নম্বর শ্রেণীতে অবস্থান করছে নাইট্রোজেন, এই 15 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? বলা হয় কিন্তু নিকটোজেন মৌল, ঠিক আছে? নিকটোজেন মৌল। কেন বলা হয় বলে দিচ্ছি, শুনে রাখবে। নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। এই নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস, তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিকটোজেন মৌল। তারপরে হ্যাঁ, মৌলের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? তার মানে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব কোনো একটা পর্যায়ের, তখন তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে? তো মনে রাখবে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। ওকে, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায় এবং 17 নম্বর শ্রেণীতে হয় সর্বোচ্চ, মনে রাখবে। ওকে, তারপরে মৌলের আয়নীভবন বিভব পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে দু একটি ব্যতিক্রম ছাড়া মৌলের আয়নীভবন বিভব ক্রমশ বৃদ্ধি পায়। দেখো, একটা কথা বলি, আমরা যখন কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন ঘটনাটা ঘটে কি এটা বুঝতে হবে। দেখো, কক্ষপথ পরিবর্তন হচ্ছে না, তার মানে ইলেকট্রনের দূরত্ব, শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর দূরত্বও কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে এইখানে আছে নিউক্লিয়াস, এইখানে আছে মনে করো শেষ কক্ষপথটা, বুঝলে তো? তাহলে শেষ কক্ষপথটা যদি এখানে থাকে, নিউক্লিয়াসের আধানও তো বাড়ছে, কিন্তু এই দূরত্বটা তো বাড়ছে না। এখানে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বাড়ছে, আর আকর্ষণ বল যদি বাড়ে তাহলে কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসতে গেলে আরও বেশি শক্তি প্রদান করতে হবে, যার জন্য কিন্তু আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন শক্তিও কিন্তু বৃদ্ধি পায়। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত হয়? ভাই, নিষ্ক্রিয় মৌল মানে শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন ফুলফিল হয়ে গেছে, তাহলে ওর আর কোনো দাবি নাই, তাহলে যোজ্যতা হবে 0। মৌলের পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? দেখো, একই কেস, মনে করো এখানে শেষ কক্ষপথ আর এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? হ্যাঁ স্যার, নো প্রবলেম স্যার। ওকে, ঘটনাটা ঘটে কি, যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, ইলেকট্রনও কিন্তু একটা একটা করে এখানে অ্যাড হচ্ছে। তাহলে ইলেকট্রন যদি একটা একটা করে অ্যাড হয় তাহলে আকর্ষণ বলটা বাড়বে, ঠিক স্থিরতারিতিক আকর্ষণ বল তো বাড়ছে, যার ফলে হচ্ছে কি কক্ষপথটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ মানে কক্ষপথের যে আকার সেটা ব্যাসার্ধ, কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে ছোট, আর ওপর থেকে নিচে তখন তো একটা করে কক্ষপথ বাড়ছে। যেমন মনে করো লিথিয়াম, লিথিয়ামের নিচে কে থাকে? সোডিয়াম। তাহলে লিথিয়ামকে তুমি যদি ভাঙো 3টে, তাহলে 2,1, আর এইটা কত? 2,8,1। তাহলে কক্ষপথ বাড়লো তো। কক্ষপথ বাড়া মানে শেষ ইলেকট্রনটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে, যার ফলে আকর্ষণ বলটা একটু হলেও কম হচ্ছে। তাহলে উপর থেকে নিচে পরমাণুর আকার
হ্যাঁ কীভাবে দিয়েছে এটা, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। ওকে, নেক্সট, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? হিলিয়াম। সব থেকে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। নেক্সট কোয়েশ্চেন, মৌলের জারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? বাঁ দিক থেকে ডান দিকে গেলে মৌলের জারণ ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। ওকে, তারপরে মৌলের বিজারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? দেখো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আগের প্রশ্নের উত্তরে আমি কি দেখলাম? জারণ ধর্ম বাড়ছে, তাহলে বিজারণ ধর্ম কমবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মৌলের ধাতব ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম ক্রমশ হ্রাস পায়। দেখো, ইলেকট্রন নেবার প্রবণতা যদি বাড়ে তাহলে ধাতব ধর্ম কমবে। বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, ইলেকট্রন নেবার প্রবণতা বাড়ছে, তাহলে ধাতব ধর্ম কমছে, আর অধাতব ধর্ম বাড়বে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চতুর্থ পর্যায়ের প্রথম মৌলটির নাম কি? চতুর্থ পর্যায়, ওকে, প্রথম মৌলের নাম হচ্ছে পটাশিয়াম। ওকে, নেক্সট, দুটি কৃত্রিম মৌলের নাম লেখো। কৃত্রিম মৌল মানে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, ল্যাবে প্রস্তুত করা হয় এরকম, তাহলে নেপচুনিয়াম, কুরিয়াম, প্লুটোনিয়াম। নেক্সট, দুটি সেতু, আচ্ছা এইটা তোমাকে এটাও বলতে পারে যে ইউরেনিয়াম পরবর্তী একটা মৌলের নাম বলো, সেটাও কিন্তু প্লুটোনিয়াম বা নেপচুনিয়াম হবে। ওকে, নেক্সট, দুটি সেতু মৌলের নাম লেখো। নিয়ন এবং আর্গন। ওই যে নিষ্ক্রিয় শ্রেণীটা, একে বলা হয় সেতু মৌল। কেন বলো তো? দেখো, 17 নম্বরে যারা আছে তারা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, আর 1 নম্বরে যারা আছে তারা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে 17 নম্বর আর 1 নম্বর এদের মাঝে কারা আছে? এটা 17 নম্বর হ্যালোজেন গ্রুপ, তারপরে নিষ্ক্রিয়, তারপরে কিন্তু আবার এখানে 1। তাহলে তুমি যখন পড়ছো, এই দিকে পড়ছো, তারপর আবার এইখানে চলে আসছো, তাহলে মিডিলে এই যে নিষ্ক্রিয় গ্রুপ 18 নম্বর, এদেরকে বলা হয় সেতু মৌল, কারণ এরা তীব্র ধনাত্মক এবং তীব্র ঋণাত্মক এদের মাঝে অবস্থান করছে এবং সেতুর মতো কাজ করছে। ওকে, পরের প্রশ্ন, একটি হ্যালোজেন মৌলের নাম বলো। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সবাই হ্যালোজেন। এরা কোথায় থাকে? 17 নম্বর শ্রেণীতে কিন্তু এরা অবস্থান করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা মৌল, রেডিয়াম। ওকে, রেডিয়াম। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে, একটু আগেই বললাম, কমবে। এটা রিপিট হয়েছে কোশ্চেনটা, পারা উচিত এটা সবার, তাই না? নেক্সট, পর্যায় সারণীর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যখন আসবো, তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কমবে। বাঁ দিক থেকে ডান দিক তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমে। ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, ঠিক উল্টো। ওকে, নেক্সট, একটি ইউরেনিয়াম উত্তর মানে ইউরেনিয়ামের পরে আছে সেরকম মৌলের নাম বলো। বলে দিয়েছি ভাই আগের কোশ্চেনে, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম। ওকে, নেক্সট, সোডিয়াম, ফ্লুরিন, এফি এর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটি কি? সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল। ওকে, কারণ দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ও দেখছে আমি একটা দিয়ে দিলেই আমি অষ্টক পূর্তি করে ফেলবো, তাহলে আমি পজিটিভ হয়ে যাবো না, একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে, তাহলে সব থেকে তড়িৎ ধনাত্মক এই তিনটের মধ্যে হচ্ছে সোডিয়াম। ওকে, নেক্সট, পর্যায় সারণীতে কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি অবস্থান করে? আধুনিক পর্যায় সারণীর 0 বা 0 শ্রেণীতে, মানে মেন্ডেলিভের কথা বলছে, আর দীর্ঘ পর্যায় সারণী 18 নম্বর শ্রেণীতে। ওকে, মনে রেখো। নেক্সট, নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, কার্বন, অক্সিজেনকে আয়নন বিভবের ক্রম অনুযায়ী সাজাও। সব থেকে বেশি আয়নন বিভব এই কটার মধ্যে হচ্ছে নাইট্রোজেনের, ঠিক আছে, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, এই যে দেওয়া আছে দেখো। ওকে, সব থেকে কম কার? লিথিয়াম। এটা মনে রাখতে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে পরীক্ষায়, ঠিক আছে? এইরকম ধরনের কোশ্চেন কিন্তু এক্সামিনারের খুব একটা মানে চয়েসেবল কোশ্চেন। আমি দেখছি, তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড যদি ফলো করো, দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই এসে থাকে, যে এরকম 3-4টে দিয়ে দেবে, দিয়ে বলবে যে হ্যাঁ ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, এরকম টাইপের। পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু, অধাতু এবং ধাতুকল্প 3 ধরনের মৌলই বর্তমান? তো উত্তর হয়ে যাবে কিন্তু চতুর্থ পর্যায়ে। ওকে, চতুর্থ পর্যায়ে, ঠিক।
আচ্ছা, যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, ঠিক আছে? ব্যাস, দেখো যদি ভালো লাগে তবেই করবে। আমি বলছি না যে ভালো লাগলো না, ভিডিওটা কোনো উপকার হলো না তাও সাবস্ক্রাইব করে দাও, না। যদি উপকার হয়, যদি ভালো লাগে, যদি চাও যে এরকম ক্লাস আরও আসুক, তো অবশ্যই পাশে থেকো। সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতব মৌলটি হলো তীব্র ক্রিয়াশীল অধাতব ফ্লোরিন, এটা সুপার হ্যালোজেন। সবচেয়ে বড় আকার বিশিষ্ট ক্ষার ধাতু সিজিয়াম, সিজিয়াম সবথেকে বড় আকার বিশিষ্ট ক্ষার ধাতু। নেক্সট, একটি সন্ধিগত মৌলের নাম, আয়রন একটা সন্ধিগত মৌল, ঠিক? ওকে, নেক্সট কোশ্চেন, সবচেয়ে আয়নীভবন শক্তি সম্পন্ন মৌলের নাম কি? সব থেকে বেশি আয়নীভবন কার আছে? হিলিয়ামের। হিলিয়ামের সব আয়নীভবন শক্তি সব থেকে বেশি। তারপরে প্রথম সন্ধিগত মৌল স্ক্যানাডিয়াম, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, ওকে। তারপরে তীব্রতম জারক পদার্থের নাম লেখো, ফ্লোরিন বা ফ্লুরিন, ঠিক আছে? তীব্রতম জারক পদার্থ। ওকে, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভালো করে পড়াশোনা করো, ওকে।